বিবিএস পাস কোর্সের ছাত্রীদের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুফিয়া মিতুল ম্যাডাম, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল কমিউনিকেশন মিডিয়া অর কমিউনিকেশন মেথডস। গত ক্লাসে আমরা যোগাযোগ পদ্ধতি বা যোগাযোগ মাধ্যম কি, যোগাযোগ পদ্ধতির প্রকারভেদ বা যোগাযোগ মাধ্যমের প্রকারভেদ আলোচনা করেছিলাম। সেখানে ২ ধরনের যোগাযোগের কথা বলেছিলাম। একটা ছিল আ লিখিত যোগাযোগ এবং অন্যটি ছিল মৌখিক যোগাযোগ। তো আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিখিত যোগাযোগের সুবিধা এবং অসুবিধা। তো ১ম এ আসো লিখিত যোগাযোগ কি? এক কথায় লিখিতভাবে সংগঠিত যোগাযোগকেই লিখিত যোগাযোগ বলা হয়। অর্থাৎ এই ধরনের যোগাযোগের শব্দ ব্যবহার করে অর্থপূর্ণ সংবাদ লিখে সেটা যখন প্রাপকের কাছে পৌঁছানো হয় বা প্রাপকের কাছে প্রেরণ করা হয় তখন সেটাকে আমরা এক কথায় বলবো রিটেন কমিউনিকেশন বা লিখিত যোগাযোগ। এবং এই ধরনের যোগাযোগ হচ্ছে একটা আনুষ্ঠানিক প্রকৃতির যোগাযোগ। হ্যাঁ? প্রতিষ্ঠানে যে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, আ আদে আদেশ, নির্দেশ এগুলো অধস্তনদেরকে জানানো, আবার অধস্তন কর্তৃক তাদের যে সমস্যা আছে, তাদের যে সুপারিশ আছে, সেগুলো ঊর্ধ্বতনদের জানানোর ক্ষেত্রে লিখিত যোগাযোগ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। হ্যাঁ? তাহলে এখন আমরা লিখিত যোগাযোগের যে সুবিধা বা গুরুত্বগুলো আছে, আমরা জানি যে একটা প্রতিষ্ঠানে আ লিখিত যোগাযোগের সুবিধা বলো, গুরুত্ব বলো খুবই অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অপরিসীম। লিখিত যোগাযোগ ছাড়া কিন্তু কোনো প্রতিষ্ঠানের পক্ষে কোনো কাজ, কোনো সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা কিন্তু কখনোই সম্ভব হয় না। তো আমরা এখানে যে সুবিধাগুলো আছে সেগুলো একটু ধারাবাহিকভাবে আলোচনা করব। ১ম এ আসো, ১ম পাঁচটা হচ্ছে ভুল বোঝাবুঝির অবসান। হ্যাঁ? অর্থাৎ যোগাযোগের যতগুলো পদ্ধতি আছে সবগুলো পদ্ধতির মধ্যে লিখিত যোগাযোগ হচ্ছে সবচাইতে একটা সঠিক অথবা একটা নির্ভুল যোগাযোগ পদ্ধতি। হ্যাঁ? এই ধরনের যোগাযোগে কিন্তু সংবাদের বা তথ্যের, হ্যাঁ? বা বার্তার কোনো ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা থাকে না এবং উভয় পক্ষের মধ্যে কোনো সন্দেহ বা কোনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে না। ২য় পাঁচটা হচ্ছে লিখিত যোগাযোগ একটা আম পার্মানেন্ট রেকর্ড হিসেবে বা একটা স্থায়ী দলিল হিসেবে কাজ করে। অর্থাৎ লিখিত যোগাযোগের মাধ্যমে যোগাযোগ বার্তার, হ্যাঁ? বা সংবাদ বা তথ্যের একটা স্থায়ী রেকর্ড সংরক্ষণ করা সম্ভব হয়। ৩য় পাঁচটা হচ্ছে ভবিষ্যৎ সূত্রের উৎস। অর্থাৎ যখন এটা স্থায়ীভাবে স্থায়ী দলিল হিসেবে কাজ করে, স্থায়ী রেকর্ড হিসেবে সংরক্ষণ করা যায়, তখন কিন্তু সেটা ভবিষ্যতে যেকোনো সময়ে, যেকোনো প্রয়োজনে এটা কিন্তু প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহার করা যায়। ৪র্থ পয়েন্টস হচ্ছে আইনগত প্রতিরক্ষা। অর্থাৎ এটার আরেকটা প্রধান সুবিধা হচ্ছে যে এটা এটা যেকোনো আ আইনগত লড়াইয়ের ক্ষেত্রে আইনগত প্রতিরক্ষা হিসেবে বা আইনগত প্রতিরক্ষার কৌশল হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ? এরপরের পয়েন্টসটা হচ্ছে ব্যাপক আওতা। অর্থাৎ লিখিত যোগাযোগের আওতা হচ্ছে ব্যাপক। হ্যাঁ? মানে যেকোনো লিখিত বার্তা চিঠির মাধ্যমে বা মেসেজ প্রেরণের মাধ্যমে যেকোনো লিখিত বার্তা কিন্তু একই সময়ে বিভিন্ন স্থানে অবস্থানকারী বহু সংখ্যক ব্যক্তির কাছে, বহু সংখ্যক লোকের কাছে, বহু সংখ্যক পক্ষের কাছে খুব সহজেই কিন্তু প্রেরণ করা যায়। এজন্যই বলা হচ্ছে যে লিখিত যোগাযোগের আওতা হচ্ছে ব্যাপক। ৬ নম্বর পয়েন্টস হচ্ছে সহজ সংরক্ষণ। অর্থাৎ খুব সহজেই কিন্তু লিখিত যোগাযোগের বার্তা বা সংবাদ বা তথ্য সংরক্ষণ করা যায়। হ্যাঁ? অর্থাৎ লিখিত যোগাযোগের বার্তা সংরক্ষণ হচ্ছে খুবই সুবিধাজনক। হ্যাঁ? অর্থাৎ এই তথ্যটা, বার্তাটা, সংবাদটা দীর্ঘদিন সংরক্ষণে লিখিত যোগাযোগের কিন্তু কোনো বিকল্প নাই। এরপরে হচ্ছে দীর্ঘ ও জটিল বিষয়ের যোগাযোগ। অর্থাৎ কোনো দীর্ঘ বিষয়ে বা কোনো জটিল বিষয়ে যখন উপস্থাপন করা হবে বা প্রেরণ করা হবে বা পৌঁছানো হবে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু লিখিত যোগাযোগের সবচাইতে উপযোগী। হ্যাঁ? কোনো দীর্ঘ এবং জটিল বিষয় উপস্থাপনা প্রেরণে লিখিত যোগাযোগ হচ্ছে সবচাইতে উপযোগী। কারণ দীর্ঘ বিষয় এবং জটিল বিষয়ের ক্ষেত্রে কিন্তু অনেক সময় বার্তার প্রয়োজনে ব্যাখ্যার প্রয়োজন হয়, প্রাসঙ্গিক বিষয়ের প্রয়োজন হয়, সমর্থনমূলক দলিলের প্রয়োজন হয়। এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু লিখিত যোগাযোগে সংযুক্ত করা যায়। হ্যাঁ? এরপরে ৫ টা হচ্ছে তথ্যের ভুল ব্যাখ্যা রোধ করা যায়। তথ্যের ভুল ব্যাখ্যা অর্থাৎ লিখিত যোগাযোগে তথ্যের ভুল ব্যাখ্যা রোধ করা সম্ভব হয়। ফলে যে কেউ ইচ্ছা করলে কিন্তু যোগাযোগ বার্তা ভুল ব্যাখ্যা করতে পারে না। হ্যাঁ? অর্থাৎ এতে তথ্য আদান তথ্য আদান-প্রদানে অহেতুক ভুল বোঝাবুঝি হ্রাস পায়। ঠিক আছে? তাহলে লিখিত বার্তা যোগাযোগ বার্তার ভুল ব্যাখ্যা রোধে কাজ করে। সবশেষ ৫ টা হচ্ছে অস্বীকৃতি রোধ। হ্যাঁ? অস্বীকৃতি রোধ হচ্ছে লিখিত যোগাযোগের বার্তা স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় বলে এই ধরনের যোগাযোগ বার্তা
যোগাযোগের বার্তা গ্রহণ করে যোগাযোগ গ্রহীতা প্রাপ্তি স্বীকার প্রদান করে। হ্যাঁ? অর্থাৎ লিখিত যোগাযোগের বার্তা স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। সেটা আমরা আগেও বলেছি এবং বলছি যে এই ধরনের যোগাযোগে যোগাযোগ গ্রহীতা কি করে? বার্তা গ্রহণ করে সেটা প্রাপ্তি স্বীকার করে নেয়। ফলে বার্তা প্রেরক বা বার্তা গ্রহীতা কেউ কিন্তু এই ধরনের যোগাযোগ বার্তাকে পরবর্তীতে এই ধরনের বার্তাকে বা এই ধরনের তথ্যকে বা এই ধরনের সংবাদকে পরবর্তীতে অস্বীকার করতে পারে না। ঠিক আছে? তাহলে এই হচ্ছে লিখিত যোগাযোগের সুবিধা। আমি আবারও পয়েন্টস গুলো তোমাদেরকে বলছি। ১ম টা ছিল ভুল বোঝাবুঝির অবসান, স্থায়ী দলিল, ভবিষ্যৎ সূত্রের উৎস, আইনগত প্রতিরক্ষা, ব্যাপক আওতা, সহজ সংরক্ষণ, দীর্ঘ জটিল বিষয়ের যোগাযোগ, তথ্যের ভুল ব্যাখ্যা রোধ, অস্বীকৃতি রোধ। এখন এই লিখিত যোগাযোগের পাশাপাশি আমরা সুবিধার পাশাপাশি আমরা দেখি কি, কি অসুবিধা বা সীমাবদ্ধতা আছে। তো সুবিধাই বেশি। তো সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু এই লিখিত যোগাযোগ কিন্তু একেবারেই ত্রুটিমুক্ত নয়। হ্যাঁ? তো যে অসুবিধাগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। ১ম পয়েন্টটা হচ্ছে সময় সাপেক্ষ। হ্যাঁ? লিখিত যোগাযোগ কিন্তু সময় সাপেক্ষ। অনেক সময় লাগে। লিখিত যোগাযোগ করতে অনেক সময় লাগে। অর্থাৎ যে বার্তাটা পাঠানো হবে, যে তথ্যটা পাঠানো হবে, যে সংবাদটা পাঠানো হবে সেটার খসড়া লিখা, হ্যাঁ? সেটা সংশোধন করা বা সেটা একদম চূড়ান্তভাবে লিখা এগুলোতে কিন্তু প্রচুর সময় চলে যায়। হ্যাঁ? তো অনেক সময় দেখা যায় যে অ্যা লিখিত যোগাযোগ বার্তা যখন প্রাপকের নিকট পৌঁছে তখন প্রাপকের নিকট কিন্তু ওই সংবাদের উপযোগিতা অনেক সময় থাকে না। মোট কথা হচ্ছে যে লিখিত যোগাযোগের বার্তার খসড়া লেখা, সংশোধন করা, চূড়ান্তভাবে লিখা এগুলোতে কিন্তু প্রচুর সময় ব্যয় করতে হয়। সেজন্য বলা হয় যে লিখিত যোগাযোগ হচ্ছে সময় সাপেক্ষ। ২য় পাঁচটা হচ্ছে ধীর প্রকৃতির। অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়ার প্রত্যেকটা স্তরেই লিখিত যোগাযোগ বার্তার গতির ক্ষেত্রে কিন্তু ধীরতা, হ্যাঁ? পরিলক্ষিত হয়। অর্থাৎ যোগাযোগ বার্তার লিখা, হ্যাঁ? চূড়ান্তভাবে লিখা, খসড়া লেখা, সংশোধন করা, হ্যাঁ? বার্তা পেনোর যাবতীয় আনুষ্ঠানিকতা অনেকগুলো ধাপ কিন্তু পার হতে হয়। যার ফলে প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা স্তরেই কিন্তু সময় লাগে। হ্যাঁ? তো ফলে সামগ্রিকভাবে লিখিত যোগাযোগে কিন্তু ধীরতা পরিলক্ষিত হয়ে থাকে। ৩য় কাজটা হচ্ছে গোপনীয়তা হ্রাস। লিখিত যোগাযোগের বার্তা প্রেরক এবং প্রাপক ছাড়াও এটা কিন্তু আরো অন্যান্য ব্যক্তির দৃষ্টিগোচরে আসতে পারে। তো সেজন্য বার্তা যখন লিখিত আকারে প্রেরণ করা হয় তখন স্বাভাবিকভাবেই এর গোপনীয়তা কিন্তু হ্রাস পায়। হ্যাঁ? তো চতুর্থ পয়েন্ট হচ্ছে ভুল বোঝাবুঝির অবসান। অর্থাৎ লিখিত যোগাযোগ পদ্ধতি বার্তার ভুল বোঝাবুঝি আমরা আগে বলেছি যে ভুল বোঝাবুঝি বা সন্দেহ হ্রাস করে। কিন্তু সেটা কিন্তু পরিপূর্ণভাবে দূর করতে পারে না। হ্যাঁ? অর্থাৎ তথ্যে যদি বার্তায় যদি কোনো দুর্বলতা থাকে বা লিখিত যোগাযোগের ক্ষেত্রে বার্তায় যদি কোনো রকম শব্দ ব্যবহার করা হয়, হ্যাঁ? কোনো দ্ব্যর্থবোধক শব্দ যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু বার্তা প্রেরক এবং প্রাপকের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। হ্যাঁ? ভুল বোঝাবুঝির সম্ভাবনা থেকে যায়। এরপরে হচ্ছে ব্যয়বহুল। অবশ্যই লিখিত যোগাযোগ প্রকৃতিগতভাবে একটা ব্যয়বহুল যোগাযোগ। হ্যাঁ? কারণ এই ধরনের যোগাযোগের ক্ষেত্রে কিন্তু খাতা কলম বলো, কাগজ বলো, মুদ্রণ যন্ত্র বলো, মুদ্রাকর বলো এগুলোর কিন্তু প্রয়োজন আছে। তো যার কারণে প্রতিষ্ঠানকে কিন্তু প্রচুর অর্থ বা প্রচুর ব্যয় বহন করতে হয়। হ্যাঁ? এর পরের ৫ টা হচ্ছে অশিক্ষিতদের জন্য অনুপযুক্ত। অর্থাৎ অশিক্ষিত যারা লিখতে পারে না, পড়তে পারে না তাদের জন্য কিন্তু লিখিত যোগাযোগ কিন্তু একেবারেই গুরুত্বহীন। লিখিত যোগাযোগ কিন্তু তাদের জন্য কার্যকর হয় না। এটা একটা প্রধান সমস্যা। আরেকটা হচ্ছে তাৎক্ষণিক ব্যাখ্যা বিবৃতির অভাব। অর্থাৎ আম লিখিত যোগাযোগ বার্তায় কোনো রকম বিপত্তি দেখা দিলে, কোনো রকম আ সমস্যা দেখা দিলে, কোনো রকম অসুবিধা দেখা দিলে বা তার কোনো রকম ব্যাখ্যা বিবৃতির প্রয়োজন হলে বার্তা প্রেরক কাছাকাছি না থাকায় প্রাপক সংবাদের তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দাবি করতে পারে না। হ্যাঁ? ফলে যোগাযোগ অকার্যকর হয়ে পড়ে। ঠিক আছে? অর্থাৎ বার্তা প্রেরক এবং প্রাপক কাছাকাছি না থাকার কারণে আ বার্তা বার্তা বা সংবাদের ক্ষেত্রে যদি কোন রকম বিপত্তি দেখা দেয়, কোন রকম যদি সমস্যা দেখা দেয় বা সেক্ষেত্রে যদি কোন ব্যাখ্যা বিবৃতির প্রয়োজন হয়, তাহলে প্রাপক কি করতে পারে? তাৎক্ষণিক কোন ব্যাখ্যা প্রেরকের কাছে দাবি করতে পারে না। ফলে লিখিত যোগাযোগ অনেক সময় অকার্যকর হয়ে পড়ে। আরেকটা হচ্ছে প্রাপকের প্রতিক্রিয়া পর্যবেক্ষণে সমস্যা। অর্থাৎ আ প্রেরক প্রাপক দূরবর্তী স্থানে অবস্থান করার কারণে সংবাদের ব্যাপারে প্রাপকের তাৎক্ষণিক প্রক্রিয়া প্রেরক কিন্তু বুঝতে পারে না। অথচ মৌখিক যোগাযোগে কিন্তু প্রাপকের মৌখিক প্রকাশ দেখেই কিন্তু প্রেরক সংবাদের ব্যাপারে প্রাপকের প্রতিক্রিয়া বুঝতে পারে। কিন্তু লিখিত যোগাযোগের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। কারণ পরস্পর দূরবর্তী স্থানে অবস্থানরত বার্তা প্রেরক এবং প্রাপক লিখিত যোগাযোগে লিপ্ত হলে প্রেরক সংবাদের ব্যাপারে প্রাপকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বুঝতে পারে না।
এটা একটা প্রধান সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে নমনীয়তার অভাব। হ্যাঁ? ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি। তো লিখিত যোগাযোগ বার্তা একবার প্রাপকের কাছে প্রেরিত হলে সেটা কিন্তু আর সংশোধন করা যায় না, সেটা কিন্তু আর পরিবর্তন করা যায় না। ঠিক আছে? তাহলে লিখিত যোগাযোগ বার্তা প্রেরক যখন একবার প্রাপকের কাছে পাঠাবে, সেটা কিন্তু আর সংশোধন করা যায় না বা পরিবর্তন করা যায় না। তো সেক্ষেত্রে অনেক সময় লিখিত যোগাযোগ কিন্তু অনুপযুক্ত মনে করা হয় বা লিখিত যোগাযোগ কিন্তু অকার্যকর হয়। এখানে নমনীয়তার অভাব রয়েছে। তাহলে লিখিত যোগাযোগের বেশ কিছু সুবিধার পাশাপাশি আমরা বেশ কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা দেখছি। একটা হচ্ছে সময় সাপেক্ষ, ধীর প্রকৃতি, গোপনীয়তা হ্রাস, ভুল বোঝাবুঝির সম্ভাবনা, ব্যয়বহুল, অশিক্ষিতদের জন্য অনুপযুক্ত, তাৎক্ষণিক ব্যাখ্যা বিবৃতির অভাব, প্রাপকের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের সমস্যা, হ্যাঁ? নমনীয়তার অভাব। এছাড়া আরো অনেক সমস্যা আছে। প্রত্যক্ষ সম্পর্কের উপস্থিতি, নথিকরণ ব্যয়, হ্যাঁ? তো আজকে আমরা লিখিত যোগাযোগের সুবিধা বা অসুবিধাগুলো আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা মৌখিক যোগাযোগের সুবিধা এবং মৌখিক যোগাযোগের অসুবিধাগুলো আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সে প্রত্যাশায় শেষ করছি।